পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক সিলেবাসের বাংলা গল্প মতি নন্দীর কোনি। গল্পটি প্রতি রবিবার বিকেল 5টায় অধ্যায় অনুযায়ী প্রকাশ করা হচ্ছে। যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের গল্পটি ভীষণভাবে উপকৃত করবে আশা করি। শুনছেন আজ দ্বিতীয় অধ্যায় কোনি। গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে। 3 জন সাঁতরাচ্ছে সেটাকে পাবার জন্য। কোমর জলে দাঁড়িয়ে 2-3টি বছর 14-15 ছেলে জল থাবড়ে হইচই করে ওদের তাতিয়ে তুলছে। সামনে সামনে ওরা যাচ্ছে, মাথার 3টে দুধার নাড়তে নাড়তে। কোনোই না ভেঙে সোজা হাতে বৈঠের মতো চালিয়ে ওরা আমটাকে তাড়া করছে। হঠাৎ ওদের একজন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করলো, আর 2 জনকে পিছনে ফেলে। তখনই চিৎকার উঠল, কোনি কোনি! পিছিয়ে পড়া 2 জনের গতি বাড়ালো। আমটা প্রায় প্রথম ছেলেটির মুঠোয় এসে গেছে। হঠাৎ সে থমকে গেল, হাত ছুটছে কিন্তু এগোলো না। বার 2 তার মাথাটা জলে ডুবল। তারপর সে রাগে চিৎকার করে ঘুরে গিয়ে লাথি ছুড়ল। ততক্ষণে পিছন থেকে একজন ওকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে। পা টেনে ধরেছিল, বিষ্ণুধর বলল। লোকটি হেসে চশমাটা খুলে ঝোলায় রাখল। ঘাটের বাইরের দিকে সেখানে কয়েকজন উড়িয়া ব্রাহ্মণদের একজনের কাছে ঝোলাটা রেখে লোকটি অতি সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। চশমা ছাড়া, মনে হচ্ছে লোকটি যেন অন্ধ। জলের কিনারে কাদার উপর তখন মারামারি হচ্ছে। একজনের সঙ্গে 2 জনের কাদা ছিট করছে। লোকটা বিরক্ত হয়ে গজগজ করতে করতে সরে গেল। 2-3টি ছেলে ওদের চারপাশে ঘুরে ঘুরে উৎসাহ দিয়ে যাচ্ছে। ঠিক হয়, চালা আরো জোরে। পা থেকে মাথার চুল কাদায় লেপে কঞ্চির মতো সরু চেহারাটা, তার লম্বা হাত দুটো এলো পাতাড়ি ডাইনে বায়ে ঘোরাচ্ছে। অন্য 2 জন সেই বিপজ্জনক বৃত্তের বাইরে কুজো হয়ে তাকে খুঁজছে। ফাইট করি, ফাইট, চালিয়ে যা, বক্সিং। 2 জনের একজন পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল ওর উপরে। পড়ে গেল 2 জনই। এই ভাদু, চুল টানবি না বলছি, চুল টানবি না কোনির, তাহলে কিন্তু আমরা চুপ করে থাকবো না। কোনির পিঠের উপর বসা ভাদু চুল ছেড়ে দিয়ে 2 হাতে কোনির মাথা ধরে কাদায় মুখটা ঘষে দেবার চেষ্টা করতে লাগলো। কোনি পা ছুড়ল, কোমরে চাড় দিয়ে উঠবার চেষ্টা করলো। তারপর ঝটকা দিয়ে ভাটুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে এসে কামড়ে ধরল 2টো আঙুল। চিৎকার করে ভাদু লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গে কোনি উঠি দাঁড়িয়ে ভাদুর উপর ঝাঁপিয়ে পড়ল। খুবলে নেব চোখ, বার কর আমার আম। আমাকে চুবানো, পুঁতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে। হয় আম দিবি, নয় চোখ নেব। 2 হাতের 10টা আঙুল ঈগলের নখের মতো বেঁকিয়ে চিত হয়ে পড়া ভাদুর চোখের সামনে কোনি এগিয়ে আনতেই 2টি ছেলে ওকে ঠেলে সরিয়ে আনলো। ছেড়ে দে চলু, হাত ছাড় কান্তি, শোধ নিয়ে নেওয়া ছাড়বো। আমাকে চুবানো। কোনির ঠোঁটের কোণে ফেনা, সামনের দাঁত হিংস্রভাবে বেরিয়ে রয়েছে। হিলহিলে লম্বা দেহটা সামনে পিছনে দুলছে কেউটে ফনার মতো। এই ভাদু, ও আম কোনির,
বার করে দে, না তো সত্যি চোখ তুলে নেবে কিন্তু। ভাদু ডান হাতটা চোখের সামনে ধরে দেখছিল। শিউরে উঠে বলল, রক্ত বেরোচ্ছে, দাঁত বসিয়ে গোত্তা করে দিয়েছে। কনির হাত ছেড়ে দিয়ে কান্তি এগিয়ে এসে ভাদুর প্যান্টের পকেটে হাত ঢোকালো। কয়েকটা কাঁচা আম বার করে বড়টি বেছে নিয়ে কনির দিকে ছুঁড়ে দিল। লুফে নিয়েই কনি কামড় বসালো এবং সঙ্গে সঙ্গে বিকৃত মুখ করে, কি টক রে বাবা, মা গঙ্গাকে এমন আম খেতে দেয়? আমটা জ্বরে ছুলে দিয়ে সে মুখ থেকে ছিপড়ে ফেলতে ফেলতে ভাদুর কাছে এলো। দেখি তো কেমন গোত্তা হয়েছে। খপ করে ভাদুর হাতটা ধরে সে ভুরু কুচকে আঙুলটা তুলে দেখল। ভাগ, কিচ্ছু হয়নি। নাম নাম, জলে নাম। যেমন কাজ করেছিস তেমনি ফল পেয়েছিস। আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো? কয়েকটি ডুব দিয়ে লোকটি কোমর জলে দাঁড়িয়ে গামছা ঘষছিল পিঠে। কানে এলো পাশের এক বৃদ্ধের আপন মনের গজগজানি। জ্বালিয়ে মারে হতভাগা, গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছে হাগরে হাপাতের দল। মা গঙ্গাকে উৎসর্গ করা আম রাস্তায় বসে বেচবে। জুটেছে আবার এক মেয়ে মদ্দানি, বাপ মাও কিছু বলে না। লোকটি আবার ডুব দিতে যাচ্ছিল, থেমে গিয়ে বৃদ্ধের দিকে তাকালো। মেয়ে মদ্দানিকে? কে আবার? দেখতে পাননি? চোখ তো একজোড়া রয়েছে। লোকটি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। চশমা চাড়া ঝাপসা ভাবে দেখল ভাদুর হাত ধরে কনি টানটানি করছে। কাদা মাখা কনির মধ্য দিয়ে একবার একটি মেয়ে ফুটে উঠছে, যেন ঘাড় পর্যন্ত ছাটা, কাদা মাখা চুল মাথায় বসে, প্যান্টে গোজা গেঞ্জি, শরীরের সঙ্গে লেপ্টে দ্বিতীয় পরত চামড়া হয়ে আছে। দীর্ঘ সরু দেহ, সরু পা, সরু হাত। লোকটি ঠাহর করতে পারছে না কোনি ছেলে কি মেয়ে। দুটো ঢেউ পরপর লোকটিকে ধাক্কা দিল। বিষ্ণুধর জলে নেমেছে। আচ্ছা, এই শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার? সোজা ব্যাপার। লোহা চিবিয়ে খেয়ে হুকুম করবেন হজম করো, পাকস্থলী হজম করবে। বলবেন 5 মাইল হাঁটিয়ে নিয়ে চলো, পা জোড়া অমনি পৌঁছে দেবে। শখ হলো গাছের ডাল ধরে ঝুলবেন, হাত দুটো আপনাকে ঝুলিয়ে রেখে দেবে। এইসব আর কি। লোকটি জল থেকে উঠে আলতোভাবে মাটির উপর দিয়ে হেঁটে সিঁড়িতে দাঁড়ালো। ভিজে গামছাটা নিংড়ে গায়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে তাকালো। ঝাপসাভাবে দেখল পাড়ের কাছে জলে কিলবিল করছে মানুষ। তার মধ্যে কনিকে চিনে নেওয়া সম্ভব হলো না। লুঙ্গি ও পাঞ্জাবি পরে, ঝোলা কাঁধে চশমা মুছতে মুছতে লোকটি একবার সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো। চশমা চোখে দিয়ে পাড়ের ডাইনে বায়ে তাকালো। হঠাৎ নজরে এলো গঙ্গার বুকে 4টি কালো ফুটকি। তারা সিকি গঙ্গা পার হয়ে এগিয়ে যাচ্ছে। লোকটি আপন মনে একবার বলল, কোনি। কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিজে গামছাটি পাগড়ির মতো মাথায় জড়িয়ে লোকটি বাড়ির পথে রওনা হলো। মিনিট 15 পর সরু গলির মধ্যে একতলা টালির চালের একটি বাড়িতে লোকটি ঢুকল। সদর দরজার পরেই মাটির উঠোন। টেনে টুনে একটি ভলিবল কোর্ট তাতে হয়ে যায়। লঙ্কা, পেঁপে, জবা থেকে চাল কুমড়ো পর্যন্ত উঠোনটা নানা গাছ দখল করে আছে।
একদিকে টিনের চালের রান্নাঘর ও কলঘর, আর একদিকে দালান ও তার পিছনে দুটি ঘর। একতলা বাড়িটির চারিদিকে উঁচু বাড়িগুলোর মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে। উত্তর দিকে বাড়ির মালিক হলধর বর্মন এই একতলা বাড়িটি কেনার জন্য বার দুয়েক প্রস্তাব করেছে, কিন্তু লোকটির সংসারে যার স্ত্রী এবং দুটি বিড়াল ছাড়া আর কেউ নেই, বিনীতভাবে তা প্রত্যাখ্যান করেছে। বাড়ির কলে জল আসে সামান্য। লোকটির স্ত্রীর নাম লীলাবতী। জল খরচ করাটা লীলাবতীর শখ, বিড়াল পোষার মতোই। ফলে লোকটিকে স্নান করার জন্য প্রায়ই রাস্তার টিউবওয়েলটির সাহায্য নিতে হয়। আজ সকাল থেকে টিউবওয়েলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না, তাই বহুকাল পরে সে গঙ্গা স্নানে গিয়েছিল। লোকটি বাড়ির মধ্যে ঢুকে উঠোনে টাঙানো তার ভিজে প্যান্টটা মেলল। তখন ঘর থেকে বেরিয়ে এলো ঢলঢলে প্যান্ট পরা বেটে হৃষ্টপুষ্ট একজন। তোমার জন্য অনেকক্ষণ বসে আছি আর বাড়ি পাহারা দিচ্ছি। দোকান থেকে কে বৌদিকে ডাকতে এসেছিল, আসছি বলে সেই যে গেছে। ভালো, ভেলো এই চটপটে একটু চা বানা দেখি, বৌদি যদি এসে পড়ে। খিদ্দা অর্থাৎ ক্ষিতীশ সিংহ কয়েক সেকেন্ড ভেবে বলল, তাহলে থাক, বরং তুই কি জন্য এসেছিস বল। ক্লাবের আজকের মিটিংয়ে যাবে নাকি? নিশ্চয়ই যাব। ছেলেরা খাটবে না, ডিসিপ্লিন মানবে না, জলে নেমে শুধু ইয়ার্কি ফাজলামো করবে। এসব ছেলেদের ক্লাব থেকে বেরিয়ে যেতে বলাটা কি এমন দোষের? একজনও কি তাই নিয়ে কিছু ভাবে? আর ক্ষিতীশ সিংহি কি বলল, অমনি তাই নিয়ে কাউন্সিলরের মিটিং ডাকা হলো। সেজন্য তো নয়, আসলে হরিচরণদা আর তার গ্রুপটির রাগ রয়েছে তোমার উপর। ওরাই শ্যামল আর গোবিন্দকে উস্কে তোমার এগেনস্টে চার্জ জানিয়েছে। তা আমি জানি। হরিচরণের বহুদিনের ইচ্ছে চিফ ট্রেনার হওয়ার। আমাকে বলেও ছিল গত বছর। আমি বলেছিলুম, হরি একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া আর ট্রেনিং দিয়ে তৈরি করা যায় না রে। তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয়। ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে, তার মানে কমন সেন্স প্রয়োগ করতে হবে। গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে। কথা কাজ উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জুগিয়ে তুলতে হবে, তাকে মোটিভেট করতে হবে। এসব তোর দ্বারা সম্ভব না। তুই শুধু চেঁচামেচি গালাগালি করেই খাটাতে চাস। চিফ ট্রেনার হওয়া তোর কম্য নয়। খিদ্দা, তোমার ওই লেকচার দেবার বদ অভ্যাসটা ছাড়ো। এক কথায় যেখানে কাজ হয় তুমি সেখানে 10 কথা বলো। হরিচরণদাকে অত কথা বলার কি দরকার ছিল? যাকগে, আজ তুমি মিটিংয়ে যেও না। ওরা ঠিক করেছে তোমাকে অপমান করবে। করবে। এই বলে ক্ষিতীশ তার পায়ে মাথা ঘষায় ব্যস্ত বিশুকে কোলে তুলে গলা চুলকে দিতে লাগলো। চোখ বুজে বিশু ঘর ঘর শুরু করলো। তাহলে যাবেই? নেমে যাওয়া প্যান্ট এবং কণ্ঠস্বর হ্যাচকা দিয়ে টেনে তুলে ভেলো বলল। ক্ষিতীশ ঘরের দিকে যেতে যেতে অস্ফুট স্বরে বলল, তখনই বাড়িতে ঢুকল লীলাবতী সিংহ। অতি ছোট্ট খোট্ট, গৌরবর্ণা এবং গম্ভীর, পায়ে চটি, হাতে ছাতা। দুজনের দিকে তাকিয়ে অবশেষে ভেলোকে বলল, বেলা অনেক হয়েছে, 4টি ভাত খেয়ে যাও। ভেলোর হঠাৎ যেন কাণ্ডজ্ঞান ফিরে এলো। ঘড়ি দেখেই ব্যস্ত হয়ে বলল, না বৌদি, ইস বড্ড দেরি হয়ে গেল।
বাড়িতে ভাত নিয়ে বসে আছে। আমি এখন যাই। খিদ্দা, তোমার কিন্তু না গেলেই ভালো। ভেলো চলে যেতেই লীলাবতী প্রশ্ন করল, না গেলেই ভালো মানে? আজ ক্লাবের মিটিং আছে। ও বলেছে সেখানে আমাকে নাকি কেউ কেউ অপমান করবে। ক্লাব ছেড়ে বেরিয়ে যেতে চাই, যাতে ক্লাব ছেড়ে বেরিয়ে যাই। তাহলে তো ভালোই হয়। ক্লাব ক্লাব করে তুমি ব্যবসাটাও কোনোদিন দেখলে না। আমি মেয়ে মানুষ, আমাকেই কিনা দোকান দেখতে হয়। নেহাত ছেলে পুলে নেই, তাই যদি ক্লাব তোমায় তাড়ায় তাহলে আমি বেঁচে যাই। লীলাবতী রান্নাঘরে ঢুকল। ক্ষিতীশ বিষণ্ণ চোখে দালানে বসে বিশুর মাথায় আনমনে হাত বোলাতে লাগলো। এই সময় খুশি ঘর থেকে বেরিয়ে এলো। ডন দিয়ে হাই তুলে ধীরে ধীরে সে চামড়ার মতো কালো লেজটি উঁচিয়ে রান্নাঘরের দিকে গেল, ক্ষিতীশের দিকে একবার আট চোখে তাকিয়ে। কই এসো। রান্নাঘর থেকে ডাক এলো। ক্ষিতীশ অস্বাভাবিক গম্ভীর মুখে গিয়ে ভাত খেতে বসল। খাওয়ার আয়োজন সামান্য। রান্না হয় কুকারে, প্রায় সবই সিদ্ধ। এটা খরচ, সময় এবং শ্রম সংক্ষেপের জন্য। ক্ষিতীশ বিশ্বাস করে বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য রাখা চলে না, এতে পেটের 12টা বাজিয়ে দেয়। সেই জন্য বাঙালিরা শরীরের তাগত পায় না, কোনো খেলাতেই বেশি উঁচুতে উঠতে পারে না। খাদ্যপ্রাণ যথাসম্ভব অটুট থাকে সিদ্ধ করে খেলে, এবং সার্বিক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায় এমন খাদ্যই খাওয়াও উচিত। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, 5 ফোড়ন, জিরে ধনে প্রভৃতি বস্তুগুলি রান্নার ব্যবহারের সুযোগ হারিয়েছে। তুমুল ঝগড়া এবং 3 দিন অনশর সত্যাগ্রহ কাজ হয়নি। ক্ষিতীশ তার সিদ্ধান্তে গোয়ারের মতো অটল থাকে। তার এক কথা, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। অবশেষে লীলাবতী সপ্তাহে 1 দিন সর্ষে লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পায়, শুধুমাত্র নিজের খাবারের জন্য। ক্ষিতীশ কখনো যজ্ঞী বাড়ির নিমন্ত্রণে যায় না। ক্লাবের ছেলে মেয়েদের সে প্রায় শোনায়। ডাক্তার রায় বলতেন, বিয়ে বাড়ির একটা নেমন্তন্ন খাওয়া মানে 1 বছরের আয়ু কমে যাওয়া। বড় খাঁটি কথা বলে গেছেন। ক্ষিতীশ কথা না বলে খাওয়া শেষ করলো। ও যে রাগ করছে লীলাবতী বুঝতে পেরেছে। বলল, ক্লাব থেকে তাড়াবে কেন? কি দোষ করলে? ক্ষিতীশ পাল্টা প্রশ্ন করল, তুমি এখন আবার দোকানে গেছিলে কেন? গ্রে স্ট্রিটের ট্রাম লাইন ঘেঁষে এক ফালি ঘরে দোকানটি। নাম প্রজাপতি। আগে নাম ছিল সিনহা টেলারিং। 2টি দর্জিতে জামা প্যান্ট তৈরি করত, আর দেয়াল আলমারিতে ছিল কিছু সিনথেটিক কাপড়। ক্ষিতীশ তখন দোকান চালাতো। দিনে 2 ঘন্টাও দোকানে বসতো না। দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে। তারপর একদিন সে আবিষ্কার করল আলমারির কাপড় অর্ধেকের বেশি অদৃশ্য হয়েছে। দোকানের ভাড়া 4 মাস বাকি, এবং লাভের বদলে লোকসান শুধু হয়েছে। তখনই লীলাবতী হস্তক্ষেপ করে, দোকানের দায়িত্ব নেয়। টেলারিংয়ের ডিপ্লোমা পাওয়া 2টি মহিলাকে নিয়ে দোকানে বসিয়ে দেয়। সাজায় দোকানটিকে গহনা বাধা দিয়ে। নাম দেয় প্রজাপতি। পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করে। দোকানে পুরুষ কর্মচারী নেই, এবং 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। আগে 3 দিনে ব্লাউজ তৈরি করে দেওয়া হতো, এখন 10 দিনের আগে সম্ভব হচ্ছে না। লীলাবতী তার গহনাগুলি অর্ধেক ফিরিয়েও এনেছে।
এখন তো আর জায়গায় কুলোয় না, তাই বড় ঘর খুঁজছে। হাতিবাগানের মোড়ে একটা খোঁজ পাওয়া গেছে, আমাদেরই এক খদ্দেরের বাড়ি। বাড়ির গিন্নি এসেছিল মেয়ের ফ্রক করাতে, তাই গেছিলুম কথা বলতে। লীলাবতী এটো থালাটা টেনে নিয়ে তাতে ভাত বেড়ে ডাল মাখতে বলল। ক্ষিতীশের প্রবল আপত্তি ছিল তার খাওয়া থালায় লীলাবতীর খাওয়া। আনহাইজেনিক, এইসব কুসংস্কারে বাঙালি জাতটা গোল্লায় গেল। এই বলে ক্ষিতীশ তর্ক শুরু করেছিল, কিন্তু লীলাবতী তখন অতিরিক্ত ঠান্ডার স্বরে বলল, এটা আমার ব্যাপার, মাথা ঘামিও না। তখন মুহূর্তে বুঝে যায় আর কথা বাড়ালেই তাকে গোল্লায় যেতে হবে। তবে ক্ষিতীশ তার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। লীলাবতীর খাওয়ার সময়ই তাই কখনো সে সামনে থাকে না। শোবার ঘরের দেয়ালে ক্ষিতীশের বাবা মা, ধ্যানমগ্ন মহাদেব, কুরুক্ষেত্রে অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ ও ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ডন সোলান্ডার ও ভিক্টরি স্ট্যান্ডে দু হাত তুলে দাঁড়ানো ডন ফ্লেজারের ছবি পাশাপাশি টাঙানো। এছাড়া আছে সাধারণ যা থাকে, খাট, আলমারি, বাক্স, আলনা, টুকিটাকি সাংসারিক জিনিস। পাশের ঘরে বই, ম্যাগাজিন, একটা তক্তপোষ এবং তার নিচে ট্রেনিংয়ের জন্য রবারের দড়ি, স্প্রিং, লোহা ছাড়া আর কিছু নেই। এই ঘরে ক্ষিতীশ দুপুরে 1 ঘন্টা ঘুমোয়। পাখা নেই, বিছানা নেই। ওর মতো চ্যাম্পিয়ন হতে গেলে শিষ্যকেই নয়, গুরুকে কঠিন জীবনযাপন করতে হবে। অবশ্য তার কোনো শিষ্য নেই। তক্তাপোষে শুয়ে চোখ বুজে ক্ষিতীশ দীর্ঘশ্বাস ফেলল। শিষ্য কোথায়? ঘুম আসার ঠিক আগের মুহূর্তে ক্ষিতীশের আবছায় চেতনায় ফুটে উঠল লম্বা দুটো হাত বৈঠার মতো গঙ্গার জলে উঠছে আর পড়ছে। মিলিয়ে গিয়ে নতুন আর একটা ছবি সে দেখল। ফনাতলা কেউটের মতো হিল হিল কাদার লেপা সরু একটা দেহ, লম্বা লম্বা হাত এলো পাতাড়ি ডাইনে বায়ে ঘোরাচ্ছে। ফাইট কোনি ফাইট! ঘুমিয়ে পড়ার আগে ক্ষিতীশ অকারণেই অস্পষ্ট স্বরে উচ্চারণ করল কোনি। সম্ভবত নামটা তার ভালো লেগেছে। গল্পটি পরবর্তী অধ্যায় শুনতে পাবেন আগামী রবিবার বিকেল 5টায়। যারা গল্পটি শুনবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।